আরেহ রিল্যাক্স। পালিয়ে যাচ্ছি না, এত অস্থির হচ্ছেন কেন? আজহান উত্তর করে না, সে নিজের কাজে ব্যস্ত থাকে। আরুনিমার চুলের নিচে এক হাত অপর হাত কোমরে দিয়ে তো করে রিয়ে ধরে। আরুনিমাকে নিজের সাথে মিশিয়ে নেয়ার চেষ্টা তার। আরুনিমা কাছে আসতেই আজহান তাকে আষ্টেপৃষ্ঠে রিয়ে নেয়। ওমর ভাবেই থাকে কিছু সময়। আরুনিমা আজহানকে এমন রে থাকতে দেখে ভ্রু কুঁচকে কিছু একটা ভাবে। তারপর স্বামীর উদ্দেশ্যে বলে, আপনি এখনো ওসব নিয়ে ভাবছেন? আমি আপনারই চিন্তা করিয়েন না। চিন্তা তো করতে চাই না। হয়ে যায়। আরুনিমা আজহানের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, চলুন নিচে যাই, আম্মা অপেক্ষা করছে তো। না, এখন কোথাও যাব না। জাস্ট তোমারে লাগবে আমার। আচ্ছা, আপনি আমাতেই শুধু এত আসো তো নাকি সকল নারীতেই? কথাটা আজহানের কর্ণপাত হতেই এক ঝটকায় আরুনিমাকে ছেড়ে সরে দাঁড়ায়। আরুনিমা তখন খেয়াল করে, আজহানের চোখ তের মতো লাল। এমন অবস্থা দেখে আরুনিমা আজহানের দিকে এগিয়ে আসতে নিলে আজহান দূরে সরে যায়। আজহানের দূরে সরে যাওয়াতে আরুনিমার অন্তরাত্মা ধক করে ওঠে। আরুনিমা আরেকটু সামনে অগ্রসর হলে আজহানও পিছিয়ে যায়। আরুনিমার ঠোঁট কাঁপতে থাকে, যখন তখন চোখে পানি চলে আসবে এমন অবস্থা। আজহানের কাছে যেতে নিলে আজহান আরও দূরে সরে দাঁড়ায়। আজহান আরেকটু সরে যাবে ঠিক তার আগেই আরুনিমা দৌড়ে গিয়ে আজহানের বুকে আছড়ে পড়ে। আজহান আরুনিমাকে নিজের থেকে কা দিয়ে সরিয়ে দেয়। আরুনিমা দু কদম পিছিয়ে যায়, সাথে চোখ বেয়ে গড়িয়ে পড়ে পানি। আরুনিমা থেমে থাকে না, আবার গিয়ে আজহানকে ঝাপটে ধরে। আজহান এবারও সরাতে চায় কিন্তু আরুনিমা আজহানের গলা রিয়ে ধরে জন্যে সরাতে পারে না। আরুনিমা ফুপিয়ে কেঁদে উঠে। আজহান কিছু বলে না, আরুনিমা নিজেই আজহানে ঘাড়ে মর দেয়। আজহান তাও কিছু বলে না। আরুনিমা আজহানের ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়ায়, আজহান তারপরেও কিছু বলে না। আরুনিমার আখিকোণ থেকে আরো কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে গাল বেয়ে পড়ে। আরুনিমা স্বামীর টেকা মর দেয়, তাতেও কোন লাভ হয় না। এবার আরুনিমা চোখের পানি মুছে আজহানের চুষতে লাগে। 2 থেকে 3 বার স্লাইড করার পরেই আজহান নিজের কঠোরতম ব্যক্তিত্ব হারায়। স্ত্রীর কাজে বেসামাল হয়ে নিজেও আরুনিমার চুষতে লাগে। আরুনিমার মুখে সরল হাসি ফুটে ওঠে। আজহান এবার আর করে থাকতে পারে না। ঝটকা দিয়ে আরুনিমাকে কাছে টেনে নেয়। আরুনিমা আজহানের শার্টের কলার চেপে ধরে। আজহান আরুনিমার চুল ধরে মাথা হেলিয়ে নেয়। এত সময়ের মান অভিমানের পরে দুজনই দুজনার ঘনিষ্ঠ হয়েছে, একটু এটাতে তো একটু বেশি সুখ থাকবেই। প্রায় 20 মিনিটের মতো সময় পরে আজহান আরুনিমাকে বিছানায় শুয়ে দেয়। আরুনিমার শাড়ি টান মেরে খুলে ফেলে, সাথে নিজের শার্টও খুলে পাশে ছুঁড়ে ফেলে। প্যান্টের বেল্ট খুলতে খুলতে আরুনিমার উপরে ঝাঁপিয়ে পড়ে। আজহানের অস্তিত্ব আরুনিমাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। আজহান আরুনিমার কি করতে লাগে। আরুনিমা আবেশে চোখ বন্ধ করে রাখে, সাথে কিছু স্ফুত আওয়াজ করতে থাকে। আজহান আরুনিমার প্রতিটা ভাঁজে ভাঁজে হাত বুলায়। আরুনিমা নিজ স্বামীর পিঠ মোছে ধরে, যার দরুন আজহানের পিঠে নখের আছর লাগে। কেটে যায় কতক জায়গাতে। আজহান নিজের পুরুষ দণ্ড আরুনিমার মাতৃত্বে প্রবেশ করালে আরুনিমা বেডশিট খামছে ধরে। আজহান নিজের কাজে অনড়। প্রায় ঘন্টা খানিক পরে আজহান আরুনিমার থেকে সরে গিয়ে শোয়। ফ্লোরে অবহেলায় পড়ে থাকা শার্ট তুলে গায়ে জোড়ায়। ততক্ষণে আরুনিমার সমস্ত শক্তি বিলীন হয়ে গেছে। আজহান কিছুক্ষণ বউকে নিজের বাহুডোরে আবদ্ধ করে রাখে, তারপর কোলে করে নিয়ে ওয়াশরুমে চলে যায়। আরুনিমার মা আফসানা বেগম ছেলে আলিফের কাছে থেকে সব শুনেছে, তাই আর মেয়ের জামাইকে ডিস্টার্বও করতে যায়নি। কিন্তু 2 ঘন্টা হতে চলল তারা বাহিরে আসছে না, জন্যে ভাবে ডাকতে যাবে। মেয়ের জামাই থাকতে শাশুড়ি কেমনে যাবে, তাই ভেবে আলিফকে বলে, আপু আর দুলাভাইকে ডেকে আনো তো যা। আলিফ আচ্ছা বলে চলে যায়। রিফাত তখনই চলে গেছে। ইচ্ছা ছিল কয়েকদিন চাচির বাড়ি থাকবে, কিন্তু এত কিছু হওয়ার পরে আর কেমনে থাকবে, তাই চলে গেছে। কম তো আর ভালোবাসেনি, তারপরেও পেল না। রিফাত যাওয়ার সময় আফসানা বেগমকে বলেছিল, চাচি, আমার ভালোবাসার মানুষটারে অন্য কারো কাছে না দিলে হতো না? আমার কাছে দিয়ে দিতে। আমি কি যত্ন করতাম না? আমার কি টাকা নেই? তাহলে কেন ওই ছেলেটার কাছে আমার আরুকে দিয়ে দিলে? আফসানা বেগম কিছু বলতে পারেননি। বলতোই বা কোন মুখে? তবে রিফাত যে এত ভালোবাসত আরুনিমাকে তা আফসানা বেগম জানতেন না, জানলে হয়তো এত বড় ভুল করত না। এসব হাবিজাবি কথা ভেবে আফসানা বেগমের মন মালিন্য হয়। আলিফ বোনের দরজার সামনে গিয়ে নক করে বলে, আপু খাবার খাবা না? আসো। আজহান দরজা খুলে দেখে তার বাবু এসেছে। বউয়ের সাথে মিলনের পরে তার আর কোন রাগ বা কষ্ট নেই, তাই আলিফের কান টেনে ধরে বলে, বোন যখন প্রেম করত তখন তাকে বারণ করনি কেন?
আরে হো হো দুলাভাই লাগছে, আগে ছাড়ো তারপর বলছি। আজহানকে আলিফের কান ধরতে দেখে অরুণিমা হেয়ার ড্রায়ার রেখে ছুটে এসে বলে, আরে আরে কি করছেন কি? ছাড়ুন ছাড়ুন। আজহান আলিফের কান ছাড়তেই আলিফ এক দৌড়ে সেখান থেকে চলে যায়। অরুণিমা কিছু বলতে নিয়ে হাতের আঙ্গুল তুলে তবে তাকে না বলতে দিয়ে আজহান অরুণিমার গলায় মগ দিয়ে বলে, আপনার রাগ ভাঙানোর টেকনিকটা আমার পছন্দ হয়েছে। আবার ভাঙাবেন প্লিজ? ছি মাত্রই করেছেন। তো কি, যান সরেন তো। পরের দিন কাক ডাকা ভোরে আজহান অরুণিমাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছে। আফসানা বেগম কত করে বললেন, বাবা আরো কিছু দিন থেকে যাও, মাত্র তো কালকে এসেছো। কিন্তু আজহানের অফিস সাথে কালকের ঘটনার পরে আর থাকতে পারল না। অরুণিমার কিছুটা মন খারাপ হয়েছে, কতদিন পরে মায়ের কাছে এসেছিল কিন্তু থাকতে পারল না। আজহান গাড়ি ড্রাইভ করছে, অরুণিমা তার পাশেই বসা। অরুণিমার মন খারাপ দেখে আজহান গাড়িতে গান ছাড়ে, অরুণিমা তাতেও বিরক্ত হয়ে বলে, এমন ভাবে গান না চালিয়ে পারলে নিজে গেয়ে শোনান। আজহান অরুণিমার দিকে একবার তাকায়, ফোনের গান বন্ধ করে বলে, গাবো যদি কিস দাও। না আর কাউয়েরে কিস ফিস দিতে পারবো না। তাহলে আমিও গাইব না। গাইতে বলিও নি, চুপ থাকেন। অরুণিমার রাগ বুঝতে পেরে আজহান বলে, সামনে সপ্তাহে আবার যেও, তাও এখন আর রাগ করিও না। অরুণিমা কিছুই বলে না। আজহান বউয়ের রাগ কমাতে বলে, ফুচকা খাবে? না। আজহান আর তেমন কিছু না বলে গাড়ি ড্রাইভ করতে লাগে। কিছুটা পথ অতিক্রম করে রাস্তার এক পার্শ্বে গাড়ি দাঁড় করাই। অরুণিমা হৃদয় কুঁচকে আজহানের পানে চায়। আজহান সেসবে পাত্তা না দিয়ে গাড়ি থেকে নেমে চলে যাবে, ঠিক তখনই কি যেন মনে করে গাড়ির মধ্যে মুখ ঢুকিয়ে বলে, বের হইও না কিন্তু। অরুণিমা কিছুই বলে না। আজহান বলে, বের হবে না কিন্তু বললাম। অরুণিমা চুপ দেখে আজহান বুঝতে পারে অরুণিমা অবশ্যই বের হবে। তাই গাড়ি লক করে যায়। একটা রেস্টুরেন্ট থেকে বেশ অনেকগুলা ফুচকা নিয়ে আসে। গাড়ির লক খুলে আজহান গাড়িতে প্রবেশ করলে অরুণিমা হাতের দিকে তাকিয়ে দেখে আজহানের হাতে ব্যাগ। কৌতূহলিত হয়ে জিজ্ঞাসা করে, কি এতে? ফুচকা? তাহলে এমন রেস্টুরেন্টের পার্সেলে কেন? রেস্টুরেন্ট থেকে এনেছি তাই। ফুচকা কেউ রেস্টুরেন্টের টা খায়? খেলেও কি সেই স্টলের ফুচকার মতো মজা পাওয়া যায়? ও তো সব জানি না, তোমার ওসব খেতে হবে না, এটাই খাবে। অরুণিমার রাগ হয়, এমন নামি দামি ফুচকাতে ফুটপাতের ফুচকার মতো স্বাদ পাওয়া যাবে কি করে? এমনই বাসা থেকে চলে আসাতে রেগে আছে, তার উপর আবার এমন ফুচকা। অরুণিমা রেগে আর কথায় বলে না। আজহান গাড়িতে উঠে আবার গাড়ি চলমান করে। অরুণিমার মনমালিন্য দেখে আজহানেরও মন খারাপ হয়। বউয়ের মন ভালো করবে কি করে সেটাই ভাবতে থাকে। হুট করে কি যেন মাথায় আসতেই ফোনে বের করে গিটারের টোন বাজিয়ে গাইতে শুরু করে, এই পাঁজর ভরা ভালোবাসা, দুহাত ভরে নাও, এই আধো আলো আধো ছা, দুচোখ ভরে নাও, এই আমায় কিছু নাইবা দিলে, এই আমায় কিছু নাইবা দিলে, নিজের করে নাও, শুধু তোমাকেই ভালোবেসে, শুকনো নদীতে ডিঙে ভাসিয়েছি, মোহনার কাছে এসে, শুধু তোমাকেই ভালোবেসে, দুমুঠো আদর ভিক্ষে চেয়েছি, দরিদ্র এই দেশ। মনের মতো গান মনের মানুষের কাছ থেকে শুনে কখনো কি মন খারাপ করে থাকা যায়? অরুণিমাও আর রেগে থাকতে পারে না। ফুচকার প্যাকেট খুলে নিজেও খায়, আজহানকেও খাইছে দেয়। আজহান ফুচকা মুখের মধ্যে নিয়ে বলে, যাক ছোটবেলায় গান শিখে তাও একটা লাভ তো হলো। এত সকালে অরুণিমাদের বাড়িতে আসতে দেখে রেখা বেগম ভ্রু কুঁচকে তাকায়। কিছু বলবে কিন্তু রাফিয়াও নেই, তাই কেমনে বলবে বুঝে ওঠার আগেই সামনে মায়া আসে। রেখা বেগম মায়াকে দেখে তার নাম নিয়ে বলে, মায়া তোর ছোট সাহেবকে কি শ্বশুর বাড়িতে থাকতে দেয়নি? রাতে গিয়ে এত সকালেই চলে আসলো কেন? সিঁড়ি দিয়ে উঠার সময় আজহান কথাটা শুনতে পায়। সাথে সাথে তার সহ অরুণিমার পাটাও থেমে যায়। অরুণিমা কিছু বলার আগেই আজহান বলে, মায়া শোনো, শাশুড়ি জোর করেও রাখতে পারেনি, কারণ আমার অফিস আছে। আর আমি একদিন অফিসে না গেলে তোমার বড় মা খেতে পাবে কি না জিজ্ঞাসা করিও তো। আজহান আর এক মুহূর্তও দাঁড়ায় না। অরুণিমার হাত ধরে দ্রুত নিজেদের রুমে চলে যায়। রেখা বেগম আজহানের উত্তর শুনে বিড়বিড় করে, তার গোষ্ঠী উদ্ধার করতে মোটেও ভুলে না। অরুণিমা ঘরে গিয়ে আজহানের হাত ঝাড়া মেরে বলে, আজ থেকে আসলে কি হতো? থাকলে এসব কথা তো আর শুনতে হতো না। আরেহ বোকা থাকা যাবে না তো। একটু পরেই অফিসে যেতে হবে। অরুণিমা কিছু না বলে জিদ ধরে চলে যেতে নিলে আজহান অরুণিমার হাত ধরে তার কাছে টেনে আনে। বুকের সাথে মিশিয়ে বলে, এত রাগ করছো কেন? রাগিনী। অরুণিমা কিছু বলে না। আজহান অরুণিমাকে দেয়ালের সাথে চেপে ধরে। দুহাত উপরে ধরে রেখে বলে, এখন কি করবে? অরুণিমা চুপ থাকে। আজহান এক হাত দিয়ে অরুণিমার দুহাত দেয়ালের সাথে চেপে রেখে অন্য হাত দিয়ে অরুণিমার ঠোঁট স্লাইড করতে করতে বলে,
অনেক দিন চকলেট খাই না, আজ খাবো। আজহান সামনের দিকে ঠোঁট অগ্রসর করলে অরুণিমা মুখ ঘুরিয়ে নেয়। আজহান মৃদু হেসে বলে, যতই ইগনোর করো না কেন, আমার থেকে ছাড়া পাবে না গো রাগিনী। আজহান কথা শেষ করে অরুণিমার ঠোঁট নিজেরও স্ট্রো দ্বারা আবৃত করে নেয়। কয়েকবার ঠোঁট দিয়ে স্লাইড করার পরেও অরুণিমা কোন রেসপন্স করছে না জন্যে আজহানকা র দেয়। অরুণিমা ব্যথায় হ বলে উঠে। আজহান সে সবে পাত্তাই দেয় না, নিজের মতো করে স্লাইড করতে লাগে। এবার অরুণিমাও রেসপন্স করে। অরুণিমার রেসপন্স পেয়ে আজহান অরুণিমার হাত দুটি ছেড়ে দেয়। অরুণিমা ছাড়া পেয়ে আজহানের শার্টের কলার শক্ত করে ধরে। ভাবি, তুমি কি ঠোঁটে লিপ বাম ইউজ করো না? সব সময় তোমার ঠোঁট এত রাফ হয়ে থাকে কেন? তোমার ভাই সব সময় এটাতে লেগে থাকে, এমন হবে না? কিছু বললে ভাবি? না না, কিছু না। অরুণিমা কথাটা তেমন জোরে না বলায় রাফিয়া শুনতে পেল না। রাফিয়া এবার সবে সপ্তম শ্রেণীতে উত্তোলন করেছে। ভাবির সাথে তার ভালোই সখ্যতা হয়েছে এই কয়েক মাসে। অরুণিমা সবজি কাটছে আর রাফিয়া দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে তার সাথে কথা বলছে। অরুণিমা জিজ্ঞাসা করে, পড়া লেখা কেমন চলে তোমার? এই তো ভালো। একটু থেমে আবার বলে, জানো ভাবি, আগে ভাইয়া যখন বাহিরে থাকতো তখন আমার পড়া লেখা তেমন একটা ভালো হতো না। ভাইয়া নেই, কেউ শাসনও করতো না তেমন, তাই জন্যে। তবে এখন ভাইয়া বাড়িতে থাকার কারণে ভালোই পড়া লেখা হচ্ছে। অরুণিমা কৌতূহলিত হয়ে জিজ্ঞাসা করে, কোথায় থাকতো তোমার ভাই? এমা, তুমি জানো না? ভাইয়া তো ক্যান্টনমেন্টে থাকতো। অরুণিমার হৃদয় কুঁচকে যায়, কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে, হাতের নাইফ নড়তে ভুলে যায়, জিজ্ঞাসু দৃষ্টিতে প্রশ্ন করে, ক্যান্টনমেন্ট? ক্যান্টনমেন্টে কেন? এ মা, আর্মি অফিসার ক্যান্টনমেন্টে থাকবে না তো কই থাকবে? তোমার ভাই আর্মি অফিসার ছিল? আরেহ ভাবি, তুমি তো দেখি কিছুই জানো না। ভাইয়ার শখ ছিল আর্মি হওয়া, হয়েছিল, কিন্তু ভাইয়ার প্রেমিকার কারণে সব নষ্ট হয়ে গেল। কি? তোমার ভাইয়ের প্রেমিকা? অরুণিমার কণ্ঠে অবিশ্বাস, যা শুনছে সেসব তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কষ্ট কি, সে তো বিশ্বাসই করতে পারতেছে না। অরুণিমার প্রশ্ন শুনে রাফিয়ার হুঁশ ফেরে। বুঝতে পারে কিছু একটা ভুল বলে দিয়েছে, তাই শুধরানোর সুরে বলে, না মানে তেমন কিছু না ভাবি, আমি যাই, তুমি ভাইয়ার থেকে শুনো। রাফিয়া চলে গেলে অরুণিমা মায়াকে ডেকে সবজি কাটতে বলে চলে যায় কিচেন থেকে। সিজি বেয়ে উঠার শক্তি তার অবশিষ্ট নেই আর। কোন রকমে উঠতে উঠতে বিড়বিড় করে বলে, কেন ঠকালেন আজহান? কেন কেন? আপনি জানতেন না আমি এতিম? তাও কেন ঠকালেন আজহান? আমি তো আপনাকে ভালোবাসলাম, তাও কেন ঠকালেন? অরুণিমা রুমে প্রবেশ করতেই আজহান তার হাত ধরে নিজের বুকে মিশিয়ে নেয়, যেন তার জন্যেই দরজাতে অপেক্ষা করছিল। আজহান হাসি মুখে বলে, চলো কোথাও ঘুরতে যাই, লাইক হানিমুন। অরুণিমা কিছুই বলে না, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। অরুণিমাকে চুপ থাকতে দেখে আজহান অরুণিমার ওষ্ঠদ্বয় নিজের ওষ্ঠের সাথে মিশিয়ে নেয়। কিন্তু এমন গভীর চুম্বো নেও অরুণিমা কোন রেসপন্স করে না, আগের মতোই সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, নড়াচড়াও করে না। আজহান সে সবে পাত্তাই দেয় না। সে অরুণিমার বেয়ে গলায় নামে। বাইট দিতে থাকে, কিন্তু অরুণিমার কোন হেলদেল নেই দেখে আজহান একটু ভ্রু কুঁচকে বলে, কি হয়েছে কুহু, এমন চুপ কেন আজ? অরুণিমা এবারেও কিছু বলে না। আজহান অরুণিমাকে দেয়ালের সাথে চেপে ধরে। আবার ছোঁয়াবে ঠিক তখনই অরুণিমা জ্ঞান হারায়। আজহান বিস্মিত হয়, হঠাৎ জ্ঞান হারানোর কারণ বুঝতে পারে না। অরুণিমা নিচে লুটিয়ে পড়ার আগেই আজহান নিজ বাহুডোরে আবদ্ধ করে নেয়। আশেপাশে তাকাতাকি করে, আশাসূচক কিছু না পেয়ে অরুণিমাকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। জগ থেকে পানি নিয়ে অরুণিমার চোখে ছিটায়। সাথে পকেট থেকে ফোন বের করে ডাক্তারকে কল করে জলদি আসতে বলে। ফোন রেখে অরুণিমার চোখে আবার পানি ছিটায়, গলা উঁচিয়ে ডাকে বোন রাফিয়াকে। আজহানের ডাক শুনে রাফিয়া খাবার টেবিল থেকে উঠে দৌড় লাগায়। রাফিয়ার পিছন পিছন ফুফু ফাতেমা বেগম আর মা রেখা বেগমও যায়। রাফিয়া দরজা ডিঙিয়ে ভেতরে প্রবেশ করতেই দেখে অরুণিমা বিছানার উপর শোয়া আর তার পাশে আজহান অস্থির হয়ে বসা। সমান তালে ডাকছে, কুহু, কুহু উঠো না। রাফিয়া কি বোঝে কে জানে, হাতের কনিষ্ঠা আঙ্গুলের নখে নিজের নখ দিয়ে শক্ত করে চেপে ধরে। কিছুক্ষণের মধ্যেই অরুণিমা ধরফিয়ে উঠে। এতক্ষণে আজহানের শরীরে কিছুটা স্বস্তি ফেরে। রেখা বেগম এক গ্লাস ঠান্ডা পানি এনে এগিয়ে দিয়ে বলে, নাও ধরো, এটা খাও, ভালো লাগবে। আজহান রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে রেখা বেগমের ধরে থাকা গ্লাস ছাড়া মেরে ফ্লোরে ফেলে দেয়। ঝনঝন শব্দ করে গ্লাস ভেঙে চুরে চুরমার হয়। আজহান গলায় সর্বশক্তি দিয়ে বলে, ডোন্ট কাম নিয়র হার। আজহানের চোখ লাল, আর সেই লাল চোখ দিয়েই যেন রেখা বেগমকে ভস্ম করে দিবে।
রেখা বেগম সরে দাঁড়ালে আজহান ফাতেমা বেগমকে বলে, ফুফু দেখো তো, কি হয়েছে ওর? ফাতেমা বেগমের আর দেখতে হয় না, ডাক্তারই চলে আসে। ফাতেমা বেগম নিজের স্বামীর সাথে বনিবনা না হওয়ার কারণে ভাইয়ের বাড়িতেই থাকে। ফাতেমা বেগম ডাক্তারকে দেখে সরে দাঁড়িয়ে যাওয়ার জায়গা করে দেন। রেখা বেগম আজহানের এতটা তিক্ত কথা শুনেও সেথায় দাঁড়িয়ে থাকে। ডাক্তার সকলকে বাহিরে যেতে বললে প্রথমে রাফিয়া, তারপর ফাতেমা বেগম চলে যান। রেখা বেগম আর আজহানকে দাঁড়িয়ে থাকতে দেখে ডাক্তার বলে, সকলকেই বাহিরে যেতে হবে। রেখা বেগম আর কথা না বাড়িয়ে বাহিরে চলে যায়, কিন্তু আজহান যেতে নারাজ। সেই সেথায়ই থাকবে। ডাক্তার মহিলাটা আজহানকে বারবার করে বোঝাচ্ছে সে থাকাকালীন চেক আপ করতে পারবে না, তাকে বাহিরে যেতেই হবে। তবে কে শোনে কার কথা? অরুণিমা নিভু নিভু চোখে এই সব দেখছিল। শারীরিক, মানসিকভাবে বিধ্বস্ত থাকার কারণে তার মধ্যে কথা বলার শক্তিটুকু অবশিষ্ট নেই। তারপরেও কোন রকমে আজহানকে বলে, আপনি যান, আমি নিজেকে সামলে নিব। আজহান অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছু পল। তারপর আস্তু করে উঠে দাঁড়িয়ে বলে, বাহিরে অপেক্ষা করছি। আর আমার বউয়ের শরীরে একটা আঁচড়ও যে না লাগে। আজহান চলে গেলে ডাক্তার নিজের সরঞ্জাম বের করতে করতে অরুণিমাকে কে বলে, বাহ, আপনার হাজবেন্ড তো ভেরি কেয়ারিং। এখনকার মেয়েদের স্বপ্ন এমন একটা বর পাওয়া। অরুণিমা মলিন হাসে। মেয়েটা কিছু সময় নিজের মতো কাজ বাজ করে দরজা খুলে আজহানকে ভেতরে আসতে বলে। আজহান ধরফিয়ে ভেতরে প্রবেশ করে অরুণিমার উদ্দেশ্যে বলে, তুমি ঠিক আছো কুহু? অরুণিমা আবারও মলিন হেসে মাথা দোলায়, মানে সে ঠিক আছে। মেয়েটা কিছু ঔষধ লিখে আজহানকে দিয়ে বলে, এখন থেকে ভালোভাবে যত্ন নিবেন। আজহান ভ্রু কুঁচকে তাকায়। মেয়েটা আজহানের দৃষ্টি বুঝতে পেরে বলে, কনগ্রাচুলেশন, আপনি বাবা হতে চলেছেন। মেয়েটা চলে যায়। আজহান স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে। কি করবে কি বলবে বুঝে উঠতে সময় লাগে তার। যখন বুঝতে পারে তখন দ্রুত অরুণিমার কাছে গিয়ে অজস্র মুখ খেতে লাগে। নাকে, কানে, ত্বকে, মাথায় কোথাও বাকি রাখে না। অরুণিমা বুঝতে পারে না এত সব জিজ্ঞাস করার মতো মুড নেই, কিন্তু আজহান নিজেই বলে, কুহু, আমি বাবা হতে যাচ্ছি আর তুমি মা। পৃথিবীর সবচাইতে সুখ তুমি আমায় দিলা কুহু। অরুণিমা কিংকর্তব্যবিমূঢ় হয়ে শুয়ে থাকে। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে আজহানের পানে। হঠাৎ দুহাত দিয়ে মাথা চেপে ধরে চিৎকার করে বলে, না, আমি চাই না কোন প্রতারকের বাচ্চা। আমি চাই না। আজহান আকস্মিক অরুণিমার এহেন কাণ্ডে অবাকের পর্যায়ে এতটাই বেড়ে যায় যে কিছু বলতেই ভুলে যায়। অরুণিমাকে ঠিক কি বলা উচিত তা আজহানের এই মুহূর্তে বোধগম্য হচ্ছে না। আজহান স্থিরভাবে দাঁড়িয়ে থাকে একই স্থানে। অরুণিমা বিছানার পাশের টেবিলে থাকা জগ, এসির রিমোট, চাবির গোছা সহ যা যা ছিল সকল কিছু ছুঁড়ে নিচে ফেলে দেয়। মুহূর্তেই ঝন ঝন শব্দে ঘরময় মুখরিত হয়ে যায়। অরুণিমা চিৎকার করে বলে, কোন বেইমানের বাচ্চা? আমি চাই না। লাগবে না আমার এই বাচ্চা। আমি রাখব না এই বাচ্চা। কথাটা বলতে দেরি হয়, কিন্তু শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে আজহানের থাপ্পড় মারতে দেরি হয় না। থাপ্পড় দিয়েই বলে, ফার্দার যদি আমার বাচ্চারে নিয়ে কোন খারাপ কথা বলেছিস তো খবর খারাপ করে দিব। অরুণিমা থাপ্পড় খেয়ে ফ্লোরে লুটিয়ে পড়ে। প্রথমবার স্বামীর হাতের থাপ্পড় আর দ্বিতীয়বারের মতো সেই তুই শব্দ কানে যেতেই অরুণিমা ডুকরে কেঁদে দেয়। অরুণিমার কান্নাতে আজহানের ধ্যান ভাঙে। আজহান যে বড় ভুল করেছে তা নিমিষেই বুঝতে পারে। দ্রুত অরুণিমার কাছে বসে তাকে উঠায়। অরুণিমার ঠোঁটের কোনায় কেটে গিয়ে তো বেরিয়ে গেছে। আজহানের সেই তো দেখে অস্থির লাগে। উঠিয়েই শক্ত করে নিজের সাথে রিয়ে নিয়ে বিড়বিড় করে বলে, সরি সরি জানো, আমি আসলে এমন করতে চাইনি। যতই হোক স্বামীর বুকে মাথা রাখার সাথে সাথে সকল নারীদের রাগ অভিমান কষ্ট নিমিষেই দূর হয়ে যায়, অরুণিমাও তাই হলো। স্বামীর বুকে লেপ্টে থেকেই কান্না করে। আজহান কিছুটা সময় দেয়, তারপর আস্তে করে জিজ্ঞাসা করে, আজ তোমার কি হয়েছে পাখি? মাহিকে? আজহান কিছুক্ষণের জন্যে বিস্মিত হয়। পরপর নিজেকে সামলে নিয়ে বলে, অতি তো সকলেরই থাকে, তোমারও ছিল কুহু। আমি কি কিছু বলেছি? অরুণিমা কিছুটা শান্ত হয়েছে। তাকে বিছানায় শুয়ে দিয়ে পাশে বসে তেল দিয়ে দিচ্ছে। অরুণিমার বড় বড় চুলে তেল দিতে আজহান কিছুটা হিমশিম খাচ্ছে। তেল দেওয়ার সময় চুলে একটু টান লাগলে অরুণিমা বিরক্ত হয়ে বলে, ইস, ব্যথা পাচ্ছি তো নাকি? আরে আমি কি এর আগে কখনো দিয়েছি নাকি? প্রথমবার দিচ্ছি, তাহলে একটু তো ব্যথা লাগবেই। অরুণিমা আর কিছু বলে না। মাইগ্রেনের ব্যথা তাকে আর কিছু বলতেই দেয় না। এই মাইগ্রেন বড়ই অদ্ভুত জিনিস। বেশি কথা বললে মাথা ব্যথা করবে, হাসলে, চিন্তা করলে, উচ্চ শব্দের কিছু শুনলে, মূলত সব সময়ই মাথা ব্যথা করে, কখনো বেশি কখনো কম। আজহান অরুণিমাকে মাথায় তেল দিয়ে দিতে নিয়ে বলে, মাহিকে জানতে চাও?
অরুণিমা আজহানের দিকে কেমন করুণ চোখে তাকায়। চোখে পানি টইটম্বুর। অরুণিমাকে কিছু বলতে না দেখে আজহান বলে, আচ্ছা শোনো আমি বলছি তোমায়। অরুণিমা আজহানের দিক থেকে মুখ সরিয়ে ওপাশ ঘুরে শুয়ে বলে, না শুনবো না। আজহান বউয়ের অভিমান বুঝতে পেরে তার পাশে শুয়ে পড়ে। অরুণিমা কিছুটা দূরত্বে সরে যেতে চাইলে আজহান অরুণিমনকে নিজের সাথে মিশিয়ে নেই। অরুণিমা হাঁসফাঁস করে বলে, ছাড়ুন তো। আজহান কি তাই ছাড়বে? নিজের মতোই শুয়ে থাকে, ছাড়ে না। অরুণিমা জানে এই আজহান কতটা তোত্তারা, তাই আর তেমন কিছু বলে না। আজহান অরুণিমা ব্লাউজের ফিতা এক টানে খুলে ফেলে। অরুণিমা চোখ বড় বড় করে তাকায়। আজহান অরুণিমার পিঠে ঠো ডুবায়। অরুণিমা কিছুক্ষণ চুপ করে থাকলেও পর মুহূর্তে মেইলি স্পর্শে বেসামাল হয়ে যায়। আজহানের দিকে ঘুরে দুই হাতে তাকে জড়িয়ে ধরে। আজহান অরুণিমার কপালে আলতো করে মুখে তার ওষ্ঠ জোড়া নিজের আয়ত্তে নিয়ে নেয়। এবার অরুণিমাও বারণ করে না, সেও আজহানের ওষ্ঠে রীতিমতো মর দিতে লাগে। আজহান এক হাত দিয়ে অরুণিমা লম্বা চুল আর অন্য হাত দিয়ে অরুণিমার গর্ভে বিচরণ করতে লাগে। আস্তে আস্তে গর্ভে থাকা হাত নিচে নামতে থাকে। প্রথমে কিছুটা, তারপর আরও কিছুটা। যখন আরেকটু নিচে বিচরণ করবে তখন অরুণিমা নিজের হাত দিয়ে আজহানের হাত চেপে ধরে। আজহান অবাক হয়ে অরুণিমার দিকে তাকায়। অরুণিমা করুণ সুরে বলে, কিছুক্ষণ আগেই শাওয়ার নিয়েছি তো, পানির কি কম পড়েছে নাকি? আবার শাওয়ার নিবা? অরুণিমা বিরক্ত হয়ে বিড়বিড় করে, এই তোত্তারা মানুষটাকে নিয়ে আমি আর পারি না। আজহান সে সবে পাত্তা না দিয়ে নিজের কাজে মনোনিবেশন করে। অরুণিমার শাড়ির কুচি টেনে খুলে ফেলে, সাথে সাথে পুরা শাড়িটাও খুলে যায়। আজহান স্ত্রীর ট ছেড়ে পেটে মুখ গোজে অরুণিমাকে আরো কাছে টেনে নেয়। অরুণিমা নিজেও আজহানের সঙ্গ দেয়। অরুণিমা বায়না ধরেছে তেঁতুল খাবে, তবে পাকা তেঁতুল নয়, গাছের কাঁচা তেঁতুল। এখন আজহান পড়েছে ব্যাপাকে। এই শহরে গাছের কাঁচা তেঁতুল পাবে কোথায়? তারপরেও অরুণিমাকে বলেছে অফিস থেকে ফেরার সময় তেঁতুল নিয়ে তবেই ফিরবে। বউকে কথা দিলেও আজহান এখন এই রাতে তেঁতুল খুঁজতে খুঁজতে কাহিল, তারপরেও তেঁতুল পাচ্ছে না। আজহানদের গ্রামের বাসায় বিশাল একটা তেঁতুল গাছ আছে। গ্রামে থাকলে তেঁতুল পারতে তার সময়ই লাগতো না। আর শহর থেকে গ্রামে যেতে হলে কমপক্ষে 1.5 ঘন্টা সময় লাগবে। আর ঢাকার জ্যাম থাকলে তো কথাই নেই। তারপরেও সাহস করে গাড়ি নিয়ে গ্রামের রাস্তা ধরে আজহান। আঁকা বাঁকা রাস্তা পেরিয়ে প্রায় 9:30টার দিকে গ্রামে পৌঁছায়। আজহানকে দেখে দারোয়ান দাঁড়িয়ে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম ভাই, আপনি হঠাৎ এখানে? তেঁতুল পারতে হবে কিছু। কিন্তু ভাই এত রাতে? হ্যাঁ রাতেই লাগবে। তুমি গেট লাগিয়ে আসো তো আমার সাথে। দারোয়ান আজহানের কথা মতো গেট লাগিয়ে তেঁতুল গাছের দিকে হাঁটে। আজহান গাছের সামনে দাঁড়িয়ে পরনের ব্লেজার খুলে দারোয়ানের হাতে দেয়। দারোয়ান আজহানকে অনেক করে বলে, ভাই আপনার উঠতে হবে না, আমি উঠছি। কিন্তু কে শুনে কার কথা? আজহান নিজেই উঠতে লাগে গাছে, কিন্তু প্যান্ট পরে থাকার কারণে উঠতে পারে না। দারোয়ান ছেলেটা আজহানকে বলে, ভাই আপনি দাঁড়ান আমি উঠছি। এবার আজহান ধমক দিয়ে বলে, এই ছেলে আমার বউ তোমার হাতের তেঁতুল খাবে কেন? আমি নিজেই পারবো, যাও ভেতর থেকে একটা লুঙ্গি নিয়ে আসো। ছেলেটা ধমক খেয়ে চুপসে যায়। আজহানের কথা মতো অন্দরে যায় লুঙ্গি আনতে। আজহান তখন ফোন বের করে নোটিফিকেশন চেক করতে। কিন্তু ভাগ্যক্রমে সেখানে নেটওয়ার্ক নেই। বাড়ির মধ্যে যাও নেটওয়ার্কের দেখা পাওয়া যায়, কিন্তু বাড়ির পেছনেই এই অংশে একদমই নেট পায় না। হতাশ হয়ে আজহান ফোন আবার পকেটে রাখে। ছেলেটা লুঙ্গি আনলে আজহান সেটা পরে গাছে ওঠে। লুঙ্গি ভরে তেঁতুল পেরে নিচে নামে প্রায় মিনিট 10 পরে। আবার লুঙ্গি খুলে প্যান্ট পরে গাড়ি নিয়ে বাড়ি উদ্দেশ্যে রওনা হয়। অরুণিমা আর রাফিয়া লিভিং রুমে বসে গল্প করছে। এত রাত হয়েছে কিন্তু আজহান কেন ফেরেনি সেটাই তাদের মূল টপিক। রাফিয়া অরুণিমার উদ্দেশ্যে বলে, ভাবি তোমার সাথে কি তীর্থ ভাইয়ের ঝগড়া হয়েছে? ভাই কেন আসছে না এখনো? অরুণিমা থতমত খাই, তবে নিজেকে সামলে নিয়ে বলে, আরে ঝগড়া হবে কেন, হয়তো কোন কাজে ফেসে গেছে। হ্যাঁ তাও হতে পারে। আচ্ছা ভাবি তোমার ভাই কোন ক্লাসে পড়ে? এবার 5-এ পড়ে। অরুণিমা কিছুটা থেমে আবার বলে, আচ্ছা তোমার আগের ভাবি চলে কেন গেল? আর বলো না ভাবি, মাহি ভাবি থাকতে সব সময় অশান্তি লেগেই থাকতো বাসায়। ভাবি আর আম্মুর বলেই তো বড়মা রা গেল। সেই থেকেই তীর্থ ভাই আম্মুকে দেখতে পারে না। অরুণিমা ভেবেছিল মাহি আজহানের এক্স গার্লফ্রেন্ড হবে। কিন্তু তাদের যে বিয়ে হয়েছিল সেটা স্বপ্নেও কল্পনা করেনি। মুহূর্তেই অরুণিমার মন বিষিয়ে উঠে। খুব করে কান্না পায়, কিন্তু মনেমনে ভাবে, সকল কিছু জানতে হলে নিজেকে শক্ত করতে হবে। আর এসব ওনার অতীত সকলেরই থাকে, আমারও আছে। তাছাড়া এই বড়মাই বাকে
আরুনিমা নিজেকে সামলে নিয়ে জিজ্ঞাসা করে, এই বড়মাকে? রাফিয়া অবাক হয়ে বলে, এমা তুমি জানো না? না, কেন, জানার কথা কি? আরেহ ভাবি, বড়মা হলো তীর্থ ভাইয়ের মা। তীর্থ ভাইয়ের মা শব্দটা কানে পৌঁছাতেই আরুনিমার বিস্ময় জ্ঞান হারানোর উপক্রম। কিছুক্ষণ সেখানেই কিংকর্তব্যবিমূঢ় হয়ে বসে থাকে। তারপর কিছুটা সময় নিয়ে জিজ্ঞাসা করে, তাহলে এখন যে আছেন সে কে? ওটা আমার আম্মু। আরুনিমা এবারও বিস্মিত হয়। এত পরিমাণের অবাক হয় যে পরের প্রশ্ন বলেই বসে। তার সব কিছুই নতুন নতুন লাগছে। তারপরে আবারও নিজেকে সকমলে নিয়ে প্রশ্ন করে, তুমি আর আজহান আপন ভাইবোন না? হ্যাঁ, আপনি তো। শুধু আমাদের মা আলাদা। আমার বাবা প্রথমে বড়মাকে বিয়ে। রাফিয়ার কথা শেষ করতে না দিয়ে সদর দরজার সামনে থেকে আজহান রাফিয়াকে ধমক দিয়ে বলে, রাফিয়া, বারণ করেছি না এসব কথা তুলতে? ভাইয়ের আকস্মিত ধমকে আরুনিমা, রাফিয়া দুজনই কেঁপে ওঠে। রাফিয়া ভয়াতুর দৃষ্টিতে ভাইয়ের পানে তাকিয়ে কিছু বলবে, কিন্তু আজহান তার সুযোগ না দিয়েই বলে, হয়েছে, এখন কোন কৈফিয়ত শুনতে চাই না। তারপর আরুনিমার দিকে তাকিয়ে বলে, নাও, তেঁতুল এনেছি, দুই ননদ ভাবি মিলে খাও। আরুনিমা তেঁতুল দেখে খুবই খুশি হয়। খুশিতে গদগদ হয়ে বলে, অনেক অনেক ধন্যবাদ। আজহান বিরক্ত দেখিয়ে বলে, ধন্যবাদ লাগবে না, যা লাগবে সেটা নিয়ে নিব, দ্রুত খেয়ে উপরে আসো। দুই ননদ ভাবি মিলে তেঁতুল মাখাচ্ছে। হামানদিস্তায় রাফিয়া তেঁতুল থেতো করছে আর আরুনিমা বসে বসে এটা সেটা জিজ্ঞাসা করছে। আরুনিমা রাফিয়াকে উদ্দেশ্য করে বলে, এই মায়া কত দিন ধরে এই বাড়িতে কাজ করে? অনেক দিনই হয়েছে ভাবি। কেন, কিছু হয়েছে কি? আরেহ না, তেমন কিছু না, জাস্ট জিজ্ঞাসা করলাম। রাফিয়া সেই ব্যাপারে আর কিছু না বলে নিজের কাজে মন দেয়। আরুনিমা ফোন বের করে ফেসবুকে ঢোকে। কিছুক্ষণ ফেসবুক স্ক্রোল করতেই সামনে আসে আজহানের অনেক আগের একটা পোস্ট, যেটাতে আজহান তার এক সেনাবাহিনী বন্ধুর সাথে দাঁড়িয়ে আছে। উপরে ইংরেজিতে ক্যাপশন লেখা, মি এন্ড মাই বেস্ট ফ্রেন্ড। সাথে মিফতা নামের একটা আইডি মেনশন করা। আরুনিমা মিফতার আইডি স্টক করতে থাকে। ইতিমধ্যে রাফিয়ার তেঁতুল মাখানো হয়ে গেলে আরুনিমাকে খেতে দেয়। রাফিয়া আবার তেঁতুল খায় না। আরুনিমা জানে সে কথা, তারপরেও ভদ্রতার খাতিরে বলে, রাফিয়া, নাও খাও। রাফিয়া উদ্গ্রীব হয়ে বলে, ভাবি তুমি তো জানো আমি এসব অখাদ্য খাই না, তাও কেন বলো? আরুনিমার আর কোন কিছু বলতে হয় না। রেখা বেগম এসে রাগান্বিত কণ্ঠে বলেন, এত রাতে এখানে এসব কি হচ্ছে? যত সব রঙের দোকায় খুলে বসেছে। রেখা বেগমের ঝাঁঝালো কথাটাও আরুনিমার অবস্থান এক চুলো নড়াতে পারল না। রাফিয়া মাকে দেখে খুবই ভয় পায়, তাই সেখান থেকে দ্রুত পায়ে হেঁটে নিজের রুমে চলে যায়। তবে আরুনিমা সেভাবেই গা ছাড়া ভাব নিয়ে চামচ দিয়ে তেঁতুল মাখা মুখে তুলতে লাগে। আরুনিমার এমন গা ছাড়া ভাব দেখে রেখা বেগমের কলি যা পিত্তি সহ জ্বলে যায়। কণ্ঠে আগের চেয়ে দ্বিগুণ ঝাঁজ নিয়ে বলে, এই মেয়ে, এই তোমার সমস্যা কি? তুমি সব সময় আমায় এভাবে এড়িয়ে চলো কেন? আরুনিমা এবার পাশে থাকা মরিচের বক্স থেকে দুইটা মরিচ বের করে একত্রে কম দেয় তাতে। রেখা বেগমের এবার রাগের সাথে সাথে অবাকও লাগে। কেমনে কোচর কোচর করে মরিচ চিবুচ্ছে, মনে হচ্ছে একটুও ঝাল লাগছে না। রেখা বেগম আবার বলে, তোমার পরিবার তোমায় কিছু শেখায়নি মেয়ে? আসলে আমারই ভুল, বাপ রা মেয়ে কি করে ভদ্রতা জানবে? সে তো অভদ্রই হবে। রেখা বেগম থাকলে আরুনিমা খুবই ধীরে তবে শক্ত কণ্ঠে উত্তর দেয়, একেবারে ঠিক বলেছেন। বাবা রা মেয়ে কি করে ভদ্রতা জানবে? দেখুন না, আপনার বাবাও সেই ছোট্ট বেলায় রা গেছে। আরুনিমা কথা শেষ করে কিচের থেকে বেরিয়ে যায়। কিন্তু রেখা বেগমের হুঁশ উড়ে যাওয়ার মতো অবস্থা। সে বাকরুদ্ধ, বিস্মিত। আরুনিমা যা বলে গেল তা তার বোধগম্যই হচ্ছে না। কথাটার মানে বুঝতে রেখা বেগমের বেশ কিছু সময় লাগলো। যখন বুঝতে পারল আকারে ইঙ্গিতে আরুনিমা তারে শুধু অপমান নয়, চরম অপমান করে গেছে, তখন সাথে সাথে আরুনিমার রেখে যাওয়া প্লেটের তেঁতুল সহ স্পুনও ফেলে দেয়। চীনা মাটির আসবাব টাইলসের ফ্লোরে পড়ে ঝনঝন শব্দ সৃষ্টি করে। রাগে রেখা বেগমের হিতাহিত জ্ঞানটুকু কমে আসে। এই মুহূর্তে আরুনিমাকে তার সব চাইতে বড় শত্রু মনে হচ্ছে। আরুনিমাকে বাড়ি থেকে তাড়াতে পারলে তবেই তার শান্তি হবে। রেখা বেগম কিচেন থেকে বিড়বিড় করতে করতে বেরিয়ে যায়। আমি যদি তো না তাড়াইছি তাইলে আমার নাম রেখা না। তোরে তাড়ানোর জন্যে আমি সব করব, সব। আরুনিমা শাশুড়ির সামনে ভাব দেখিয়ে মরিচ খেলেও কিচেন থেকে নিজের রুমে এসে সমান তালে পানি খাচ্ছে। জগের পানি প্রায় শেষই করে ফেলেছে। ঝালের কারণে আরুনিমার চোখ, নাক, মুখ, ঠোঁট লাল হয়ে আছে। এত পানি খাওয়ার পরেও আরুনিমার ঝাল কমছে না। আরুনিমা আরেস গ্লাস পানি মুখে নেয়, কিন্তু পেটে আর পানি ঢুকছে না। তখনই আজহান শাওয়ার নিয়ে বের হয়।
আজহান আরুনিমার এমন ঝালময় অবস্থা দেখে দ্রুত পায়ে হেঁটে আরুনিমার কাছে আসে। ভেজা টাওয়াল বিছানার উপর রেখে আরুনিমার দুগালে হাত দিয়ে বলে, কব হয়েছে পাখি, তোমায় এমন দেখাচ্ছে কেন? আরুনিমা আজহানের হাতের উপর হাত দিয়ে বলে, ঝাড় ঝাল, উফ ঝাল। আজহান বুঝতে পারে তার বউ বেশি পাকনামি করে অতিরিক্ত ঝাল খেয়েছে। এক মনে ভাবে কিছু করা কথা শুনিয়ে দিবে, অন্য মন আবার বলে, না বেচারার এমনই ঝালে অবস্থা খারাপ। ঝালে আরুনিমার চোখ দিয়ে পানি ঝরছে অঝরে। আজহান নিজের দুহাত আরুনিমার মুখে রেখেই তার দুইটা নিজের আয়ত্তে নিয়ে নেয়। এমনই ঝাল, তার উপর আজহানের এমন বেকুব মার্কা কাজে আরুনিমা চরম বিরক্ত হয়। আজহানকে ধাক্কা দিয়ে সরাতে চায়, কিন্তু একজন জিম করা বলবান পুরুষের সাথে পারবে না, এটাই স্বাভাবিক। হলোও তাই। যতই ধাক্কা দিক না কেন আজহান এক চুলও নড়ল না। আজহান আরুনিমার ওষ্ঠ নিজের ওধরের দ্বারা চুষতে লাগল। আরুনিমা প্রথমে শটফট করলেও পরক্ষণে বুঝতে পারে তার ঠোঁটে লাগা ঝাল কিছুটা হ্রাস পাচ্ছে। যখন ঝাল কিছুটা কমে যায় তখন আরুনিমা নিজেও আজহানের সাথে রেসপন্স করতে থাকে। আজহানের মতো করেই চুষতে লাগে। আরুনিমার ঝাল কমছে, তবে সেই ঝাল লেগেছে আজহানে। তারপরেও আরুনিমার রেসপন্স দেখে আজহান আরুনিমাকে ছাড়ে না। প্রায় মিনিট 10 পনে আরুনিমা নিজেকে ছাড়িয়ে নেয় আজহানের থেকে। আজহান বিরক্ত হয়, বিরকত নিয়েই প্রশ্ন করে, কি সমস্যা, সরছ কেন? আরুনিমা খেয়াল করে আজহানের ঠোঁট তার ঠোঁটের মতো লাল হয়ে গেছে। মুহূর্তেই বুঝতে পারে আজহান তার ঝাল কমানোর জন্য লিপ কিস করেছে। আজহান আরেকটু কাছে এসে আরুনিমাকে প্রশ্ন করে, আমার বিয়ের ব্যাপারে তুমি কোন রিয়েক্টই করলে না? সব খুব সহজেই মেনে নিলে। বাবিনি, এত সহজে সব মেনে নিবা তুমি? তবে কিন্তু তোমারই প্রথম ছুঁয়েছি। তোমার আগে কোন নারীকে স্পর্শও করে দেখিনি। বলেই আজহান আরুনিমাকে জড়িয়ে ধরে। আরুনিমাও হাত তুলে আজহানকে জড়িয়ে ধরে, মুখে বলে, পাস্ট তো সকলেরই আছে, আমারও আছে, সে সব নিয়ে ভেবে কি হবে? মুখে সাধারণ কথা বললেও ঠোঁটে ফুটে উঠে এক অজানা, রহস্যময় ক্রোর হাসি। সেই হাসি যদি কোন অপরাধী দেখত তাহলে নির্দ্বিধায় ভয় তার হাঁটু কাঁপত। আরুনিমার সেই হাসির সাক্ষী হয় আজহানের রুমের চার দেয়াল, সাক্ষী হয় প্রকৃতি। শুধু দেখতে পায় না আজহান ও তার পরিবার। আজহানের ঝাল কমেনি এখনো। রুমে পানি নেই জন্যে কিচেনে পানি আনতে এসেছে। আরুনিমা আসতে চেয়েছিল কিন্তু আজহান বারণ করেছে। আজহান সিঁড়ি দিয়ে নামতেই দেখে রেখা বেগম লিভিং রুমে বসে আছে। আজহানকে দেখে এমন ভাবে এগিয়ে আমি, যেন তার জন্যেই বসে বসে অপেক্ষার বীজ গুনছিলেন। আজহানকে দেখে খুবই কমল ও নমনীয় ভাবে বলে, তীর্থ বেটা, তোমার হাগে জগ কেন? পানি লাগবে? দাও দাও, আমি পানি নিয়ে দিচ্ছি। আজহান ভ্রু কুঁচকে তাকায়, কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। মনে মনে ভাবে, যেই মানুষ এত বছরে একটা ভালো কথা বলেনি সে আজ এত সুন্দর করে কথা বলছে। মনে মনে ভাবলেও মুখে কিছু বলে না। আজহান সামনে আগালে রাফিয়া আজহানের ঠোঁট লাল দেখে জিজ্ঞাসা করে, ভাইয়া তোমার ঠোঁট লাল কেন? আজনের কাট জবাব, ঝাল লেগেছে। রাফিয়া অবাক হয়ে বলে, ঝাল খেলো ভাবি, আর ঝাল লাগলো তোমার? সত্যি করে বলো তো, তেঁতুল খেয়েছো তাই না? আজহান বিরক্ত হয়ে বলে, তেঁতুল খাইনি, তোর ভাবিকে খেয়েছি।